ঠাকুর শ্রীরামকৃষ্ণের দেহত্যাগের পর নরেন্দ্রনাথ কয়েকজন গুরুভাইকে নিয়ে বরানগরের একটি পুরানো ভাঙা বাড়িতে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ প্রতিষ্ঠা করেন। এখানে চরম দারিদ্র্যের মধ্যে তার তীব্র জপধ্যান, ভজন ও পড়াশোনায় সারাদিন কাটত। 1887 খ্রিস্টাব্দে জানুয়ারির তৃতীয় সপ্তাহে নরেন্দ্রনাথ ও তার 10 জন গুরুভাই বিরজাহম করে সন্ন্যাস নেন। নরেন্দ্রনাথের নাম হয় স্বামী বিবিদিশানন্দ। বরানগর মঠ থেকে তিনি পরিব্রাজক হিসেবে বেরিয়ে পড়েন 1888 খ্রিস্টাব্দে। কাশী, অযোধ্যা, লখনৌ, আগ্রা, বৃন্দাবন, ঋষিকেশ ঘুরে সে বছরের শেষের দিকে তিনি আবার কলকাতায় ফিরে আসেন। 1890 খ্রিস্টাব্দের ভ্রমণে তিনি এলাহাবাদ, গাজীপুর, কাশী হয়ে 3 মাসের মধ্যেই ফিরে আসেন। সে বছরের 3রা আগস্ট তিনি যে ভ্রমণে বের হন সেটি ছিল সবথেকে ব্যাপক ও দীর্ঘকালব্যাপী। ভাগলপুর, বৈদ্যনাথ, গাজীপুর, কাশী, অযোধ্যা, নৈনিতাল, আলমোড়া, মিরাট, দিল্লি ইত্যাদি হয়ে রাজপুতনায় যান এবং সেখান থেকে পশ্চিম ভারত ও দক্ষিণ ভারতে পরিব্রাজক হয়ে ঘুরে বেড়ান। এই দীর্ঘ ভ্রমণে স্বামীজি সর্বস্তরের মানুষের সংস্পর্শে আসেন। ফলে একদিকে তিনি যেমন ভারতীয় জনজীবন সম্বন্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা লাভ করেন, অন্যদিকে আপামর জনসাধারণকে অনুপ্রাণিত করতে থাকেন তার উদ্দীপ্ত বাণীর সাহায্যে। বহু রাজা ও রানীর সঙ্গে এ সময় তার পরিচয় ঘটে এবং স্বামীজি তাদের যথার্থ জনকল্যাণে আত্মনিয়োগ করতে নির্দেশ দেন। বহু শাস্ত্রজ্ঞ পণ্ডিত এবং সমাজসংস্কারকও তার সঙ্গে মিলিত হন। স্বামীজিও তাদের কাছে তুলে ধরেন শাস্ত্র ও ধর্মের যথার্থ মর্মবাণী এবং দেশের উন্নতির সঠিক পথ। স্বামীজির চমকপ্রদ ব্যক্তিত্ব ও প্রতিভার পরিচয় পেয়ে সকলেই মুগ্ধ হন এবং অনেকে তাকে আসন্ন বিশ্বধর্ম মহাসভায় যোগ দিতে আমেরিকায় যাবার জন্য অনুরোধ করতে থাকেন। তার মধ্যে যে এক বিশেষ আধ্যাত্মিক শক্তি রয়েছে এবং এই শক্তির সাহায্যে তিনি যে জগতের কল্যাণ করতে সমর্থ, একথা প্রথম বলেন শ্রীরামকৃষ্ণদেব তার জীবদ্দশাতেই। অন্যদের মধ্যে গাজীপুরের জেলা জজ মিস্টার পেনিংটনই প্রথম স্বামীজিকে এই উদ্দেশ্যে ব্রিটেনে যেতে বলেন। স্বামীজি প্রথমে এ নিয়ে মাথা ঘামাননি। পরে মাদ্রাজের জনগণের ঐকান্তিক ইচ্ছায় এবং দৈব নির্দেশে তিনি আমেরিকায় যাওয়া স্থির করেন। তিনি তার পরিব্রাজক জীবন কাটাচ্ছিলেন বিভিন্ন ছদ্মনামের আড়ালে, কারণ একাকী নিঃসঙ্গ জীবন কাটানোই ছিল তার ইচ্ছে। দিল্লিতে বিবিদিশানন্দ, রাজপুতনা এবং পশ্চিম ভারতে বিবেকানন্দ এবং দক্ষিণ ভারতে সচ্চিদানন্দ নামে তিনি নিজের পরিচয় দিয়েছিলেন। বিবেকানন্দ নামটি ক্ষেত্রীরাজের দেওয়া নয়, কারণ রাজার সঙ্গে পরিচয় হওয়ার 1.5 বছর আগেই স্বামীজিকে এই নামটি ব্যবহার করতে দেখা যায়। রাজার সঙ্গে প্রথম সাক্ষাতের 1 মাস আগেও তিনি এই নামটি ব্যবহার করেছিলেন। ভারতের সাধারণ মানুষেরা চাঁদা দিয়ে অর্থ সংগ্রহ করে স্বামীজিকে আমেরিকায় পাঠিয়েছিলেন। স্বামীজি বলেছিলেন, যদি এটা মায়ের ইচ্ছা হয় যে আমায় আমেরিকায় যেতে হবে, তাহলে আমি সাধারণ মানুষের অর্থেই যাব, কারণ ভারতের সাধারণ মানুষের জন্যই আমি পাশ্চাত্য দেশে যাচ্ছি, সাধারণ এবং গরিব মানুষদের জন্য। তিনি 1893 খ্রিস্টাব্দের 31 মে তারিখে বোম্বাই থেকে জাহাজে যাত্রা করে ভ্যাঙ্কুভারে পৌঁছান এবং সেখান থেকে ট্রেনে করে উইনিপেগ হয়ে শিকাগোয় পৌঁছান 30 জুলাই সন্ধ্যায়। সেখান থেকে তিনি অন্যান্য জায়গাতে যান এবং বিভিন্ন অধ্যাপক ও পণ্ডিতদের সংস্পর্শে আসেন। এদের মধ্যে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর জন হেনরি রাইট আসন্ন ধর্মমহাসভায় যোগদানের জন্য স্বামীজিকে বিশেষভাবে অনুরোধ করেন। কমিটির চেয়ারম্যান ডক্টর ব্যারোসকে এক চিঠিতে লেখেন, আমাদের সকল অধ্যাপককে সম্মিলিত করলে যা হবে, এই সন্ন্যাসী তার চেয়েও বেশি পণ্ডিত। 11 সেপ্টেম্বর থেকে ধর্মমহাসভা শুরু হলে স্বামীজি তাতে 6টি বক্তৃতা এবং সংলগ্ন বিজ্ঞান শাখায় 4টি বক্তৃতা দেন। রাতারাতি তিনি বিখ্যাত এবং সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় বক্তা হয়ে ওঠেন। তার উদার ও যুক্তিবিচারমূলক ধর্মমতের জন্য রাস্তায় তার ফটো টাঙিয়ে দেয় শিকাগোর জনসাধারণ। আমেরিকার পত্রিকাগুলি তার উচ্ছ্বসিত প্রশংসা করতে থাকে। নর্দাম্পটন ডেইলি হেরাল্ড লিখেছিল, এই অনন্য সাধারণ ব্যক্তির 15 মিনিটের বক্তৃতার জন্য হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে। উইসকনসিন স্টেট জার্নাল লিখেছিল, অত্যন্ত চিত্তাকর্ষক মানুষ, প্রভূত গভীর দর্শন এবং উৎকৃষ্ট ধর্ম তার।
প্যাগান হলেও খ্রিস্টানরা অনেক শিক্ষা অনুসরণ করতে পারেন। তার মত আকাশের মতোই বিশাল। সেন্ট লুইস রিপাবলিকে রাশিয়ার প্রতিনিধি প্রিন্স উইলকনস্কির উক্তি ছিল, ধর্ম মহাসভার মহৎ মূল্য এইখানে উপস্থিত মানুষেরা একটি মানুষকে জানবার সুযোগ পেয়েছিল। একটি লোকই ওখানে ছিলেন, আধ্যাত্মিকতার প্রতিমূর্তি। তিনি কোনো সম্প্রদায়ের অন্তর্ভুক্ত আমি জানি না, কিন্তু খ্রিস্টানের মতো তার চিন্তা, কর্ম এবং কথা। তোমরা বলো তিনি খ্রিস্টান নন, ভালোই। তোমরা বলো তিনি বৌদ্ধ, আরও ভালো। আর যদি তোমরা তার থেকে উচ্চতর ধর্মের অন্তর্ভুক্ত হও, তাহলে তার থেকে আরও বড় হতে চেষ্টা করো না কেন? মেমফিস কমার্শিয়াল লিখেছিল, বিখ্যাত এই প্রাচ্যদেশীয় মানুষটিকে উদার করতালিতে অভিনন্দিত করা হয়। গভীর মনোযোগের সঙ্গে তার বক্তৃতা শোনা হয়। মানুষটির পরম সুন্দর শারীরিক ব্যক্তিত্ব, অতি সুগঠিত, ভারসাম্যযুক্ত ব্রোঞ্জ মূর্তির আকার। তার সমগ্র বক্তৃতা এখানে উপস্থিত করা সম্ভব নয়, কিন্তু তার মধ্যে ছিল ভ্রাতৃপ্রেমের জন্য উচ্চাঙ্গের আবেদন এবং অনবদ্য এক বিশ্বাসের পক্ষে শ্রেষ্ঠ বাণীময় সমর্থন। বিশেষত সুন্দর ছিল তার ভাষণের সমাপ্তির অংশ, যেখানে তিনি বললেন, আমি খ্রিস্টকে গ্রহণে সর্বদাই প্রস্তুত, কিন্তু তোমাদের উচিত কৃষ্ণ ও বুদ্ধকে গ্রহণ করা। ডেট্রয়েট ফ্রি প্রেস লিখেছিল, বিবেকানন্দ ধর্মমহাসভায় অন্যতম শ্রেষ্ঠ বাগ্মী রূপে নিজেকে প্রতিপন্ন করেছিলেন। কোনো চিরকুট হাতে না রেখেও নিখুঁত ইংরেজিতে ভাষণ দিয়েছিলেন, এবং অনেক শ্রোতা এই মন্তব্য করেছিলেন, তার মোহনীয় উচ্চারণের একটি কথাও যদি কেউ বুঝতে না পারে, তবু সে জানবে সে শুনেছে গরিয়ান সঙ্গীত। ডেট্রয়েট জার্নাল লিখেছিল, যদি ব্রাহ্মণ সাধু বিবেকানন্দকে আরও এক সপ্তাহ রাখা যায়, তাহলে ডেট্রয়েটের বৃহত্তম হলঘরেও লোক আটকাবে না। তার বক্তৃতা শোনার জন্য এতই উৎকণ্ঠা। মাথায় তুলে নাচানাচির বস্তু হয়ে উঠেছেন তিনি। ইউনিটারিয়ান চার্চে প্রতিটি আসন ভর্তি হয়ে গিয়েছিল এবং বহু লোক সারাটা বক্তৃতার সময়ে দাঁড়িয়ে শুনছিলেন। আমেরিকার বিভিন্ন জায়গা থেকে তিনি বক্তৃতার আমন্ত্রণ পেতে থাকেন এবং অধিকাংশ স্থানেই কারো না কারো বাড়িতে আতিথ্য গ্রহণ করেন। 1893-এর শেষ ভাগে পূর্ব এবং মধ্য পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে বক্তৃতা দেবার পর 1894 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারিতে ডেট্রয়েট যান। সেখান থেকে নিউ ইয়র্ক, শিকাগো, গ্রিন একার, ব্রুকলিন হয়ে পরবর্তী ফেব্রুয়ারি মাসে আবার নিউ ইয়র্কে ফিরে আসেন। 1895-এর 18 জুন থেকে 6 আগস্ট পর্যন্ত স্বামীজি তার 12 জন শিষ্য শিষ্যাকে নিয়ে থাউজেন্ড আইল্যান্ড পার্কে কাটালেন শ্রীমতী ডাচারের বাড়িতে। ধর্মসাধনা হাতে নাতে শেখানো এবং নিজের বিশ্রামের জন্য স্বামীজি সেখানে গিয়েছিলেন। এরপরে যান ইউরোপে, 24 আগস্ট থেকে 9 সেপ্টেম্বর পর্যন্ত প্যারিসে এবং 10 সেপ্টেম্বর থেকে 27 নভেম্বর পর্যন্ত লন্ডনে থেকে 6 ডিসেম্বর আমেরিকার নিউ ইয়র্কে ফিরে আসেন। বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়ে 1896 খ্রিস্টাব্দের 15 এপ্রিল আবার ইউরোপে রওনা হন। লন্ডনে প্রায় 3 মাস থেকে পরে যান ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, জার্মানি, হল্যান্ড। 17 সেপ্টেম্বর লন্ডনে ফিরে এসে বেদান্ত প্রচার শুরু করেন। লন্ডনে 3 মাস থেকে 16 ডিসেম্বর ভারতের পথে রওনা হয়ে যান। ট্রেনে করে নেপালস পর্যন্ত এসেছিলেন, পথে মিলান, পিসা, রোম দেখে। নেপালস থেকে তার জাহাজ ছাড়ে 30 ডিসেম্বর। স্বামীজির পাশ্চাত্য ভ্রমণের উদ্দেশ্য হিসাবে কেউ কেউ বলেন ভারতের মর্যাদা বিশ্বের সামনে তুলে ধরা, কেউ বা বলেন জনকল্যাণকর কাজের জন্য অর্থ সংগ্রহ। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায়, যেমন ভারতে পরিব্রাজক অবস্থায়, তেমনি পাশ্চাত্যে ধর্মপ্রচারের সময়ও স্বামীজি কোনো নির্দিষ্ট পরিকল্পনার বশবর্তী হয়ে চলেননি। তিনি যেন কোনো এক দৈবী ইচ্ছার ভূমিকা পালন করে গেছেন সেখানে। প্রতিটি ক্ষেত্রে, সর্ব অবস্থায় তিনি বপন করে গেছেন আধ্যাত্ম বীজ। আধ্যাত্মিকতার পুনর্জীবন ঘটাতে তিনি চলেছিলেন স্বতঃস্ফূর্ত স্বাভাবিকভাবে, এত সহজভাবে যে মনে হয় তিনি যেন এই বিষয়ে সচেতনই ছিলেন না। সম্মানের ঊর্ধ্বশিখরে উঠেছেন তিনি। খ্রিস্টান পাদ্রীদের ষড়যন্ত্র ও অত্যাচার সহ্য করতে হয়েছে তাকে। আবার অজস্র ভক্ত তাদের সব কিছু ঢেলে দিয়েছেন তার পায়ে, কিন্তু তিনি নিরাসক্তের মতো গ্রহণ করেছেন সব কিছুকে। মাঝে মাঝে ঝলসে উঠেছেন দুষ্কৃতের বিরুদ্ধে, কৌতুকে ফেটে পড়েছেন কতবার, ক্ষুরোদার যুক্তি দিয়ে স্তম্ভিত করেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের। কিন্তু এ সবই তার কাছে খেলা ছাড়া আর কিচ্ছু ছিল না। তার পাশ্চাত্য ভ্রমণের দিকে তাকালে স্পষ্টই বোঝা যায়, শ্রীরামকৃষ্ণদেবের মা কালী অথবা ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে দিয়ে কাজ করিয়ে নিয়ে গেছেন তার অজান্তেই।
1897-এর 15 জানুয়ারি স্বামীজি কলম্বো এসে পৌঁছলেন। পাশ্চাত্যে তার অভাবনীয় সাফল্য ভারতীয়দের মধ্যে যে আত্মবিশ্বাস ও আত্মমর্যাদাবোধ বাড়িয়ে দিয়েছিল, তারই পরিণামে স্বামীজির জন্য অপেক্ষা করছিল ঐতিহাসিক অভিনন্দন। সমগ্র দেশই তখন উত্তেজনায় কাঁপছে। কলম্বো থেকে অভিনন্দনের শুরু হলো। তার রেস চলল রামনাথ, মাদ্রাজ হয়ে কলকাতার পথে সর্বত্র। পাশ্চাত্যে অবিরাম বক্তৃতায় ও ভ্রমণে তার শরীর অসুস্থ হয়ে পড়েছিল। জাতির এই কৃতজ্ঞতার প্রতিদান ও বক্তৃতায় স্বামীজির শরীর আরও ভেঙে পড়ল। 19 ফেব্রুয়ারি কলকাতায় পৌঁছানোর পর থেকে সমগ্র জাতির স্নেহের অত্যাচার ক্রমশই বেড়ে উঠল। সমগ্র কলকাতায় তখন পাগল। অভিনন্দনের পর অভিনন্দন সভার আমন্ত্রণ তার দৈনন্দিন জীবনের অনেকখানি সময় কেড়ে নিল। এসব কাজের মধ্যে স্বামীজি শ্রীরামকৃষ্ণ উপদিষ্ট পথে সংঘকে একটি ভিত্তির উপর দাঁড় করানোর কাজ শুরু করলেন। শশী মহারাজকে মাদ্রাজে পাঠালেন সেখানকার ভক্তদের আকুল আবেদনে। মাদ্রাজে সংঘের এক শাখা কেন্দ্র গড়ে উঠল। সারগাছিতে স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তুললেন গঙ্গাধর মহারাজ। অন্যান্য গুরুভাইদের নির্দিষ্ট দায়িত্ব দিয়ে দিলেন। শরৎ মহারাজ ও কালী মহারাজের উপর যথাক্রমে আমেরিকা ও লন্ডনের কার্যভার অর্পণ করলেন। 1897 খ্রিস্টাব্দের 1 মে স্বামীজি রামকৃষ্ণ মিশনের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা করলেন। বিভিন্ন জায়গা থেকে ডাক আসায় এরপরেই তিনি আলমোড়া, বেরিলি, আম্বালা, অমৃতসর, শ্রীনগর, রাওয়ালপিন্ডি, লাহোর, দেরাদুন, আলোয়ার, খেতড়ি ইত্যাদি ঘুরে 15 জানুয়ারি কলকাতায় ফিরে এলেন। শরীর ক্রমশ অসুস্থ হতে থাকায় বিশ্রামের জন্য দার্জিলিংয়ে গিয়ে 1 মাস থাকেন এবং পরে আবার আলমোড়া, কাশ্মীর, অমরনাথ, ক্ষীরভবানী হয়ে 18 অক্টোবর কলকাতায় ফিরে আসেন। ওই বছরের 9 ডিসেম্বর বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠ স্থাপন করেন। পাশ্চাত্য দেশ থেকে ফিরে আসার পর স্বামীজির প্রথম এবং প্রধান কর্তব্য ছিল এই মঠকে সংঘের প্রধান কর্মকেন্দ্ররূপে দৃঢ় ভিত্তিতে স্থাপন করা এবং সংঘের কর্মধারাকে সুনির্দিষ্ট পথে পরিচালিত করা। 1899 খ্রিস্টাব্দের 20 জুন স্বামীজি জাহাজে করে দ্বিতীয়বারের জন্য পাশ্চাত্য দেশগুলির উদ্দেশ্যে রওনা হন। 2 সপ্তাহ ইংল্যান্ডে থেকে আমেরিকায় যান এবং বিভিন্ন শহরে বক্তৃতা দেন। 1 বছর সেখানে থেকে 3রা আগস্ট প্যারিসে এসে পৌঁছান। 7ই সেপ্টেম্বর সোরবনে প্যারিস কংগ্রেসের অধিবেশনে বক্তৃতা দেন। এরপর ভিয়েনা, কনস্টান্টিনোপল, এথেন্স, মিশর হয়ে 9 ডিসেম্বর বেলুড় মঠে ফিরে আসেন। আমেরিকায় এই সময় 90টির বেশি বক্তৃতা দিয়েছিলেন। তবে এবারের পাশ্চাত্য ভ্রমণের মূল উদ্দেশ্য ছিল ওই সব দেশে তার প্রতিষ্ঠিত কাজকর্ম কীরকম চলছে তা দেখা এবং তার ভিত্তি সুদৃঢ় করা। দেশে ফিরেই তিনি কয়েকদিনের মধ্যে মায়াবতীর পথে রওনা হয়ে যান। 25 জানুয়ারি বেলুড় মঠে ফিরে এসে 19 মার্চ ঢাকা যান এবং সেখান থেকে চন্দ্রনাথ, কামাখ্যা, শিলং হয়ে মে মাসে ফিরে আসেন। কোনো জায়গাতেই তিনি বক্তৃতার অনুরোধ এড়াতে পারেননি। 1902 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে বুদ্ধগয়া এবং ফেব্রুয়ারি মাসে প্রায় 1 মাস কাশী গিয়ে থাকেন। জীবনের শেষ 2টি বছর তিনি ক্রমশই কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে মহাসমাধির জন্য প্রস্তুত হচ্ছিলেন। সংঘের কাজকর্ম তুলে দিয়েছিলেন গুরুভাইদের হাতে। নিজে শুধু তরুণ শ্রোতা ও দর্শনার্থীদের সঙ্গে নানান উদ্দীপনাময় কথা বলে তাদের অনুপ্রাণিত করতেন। গুরুভাই কিংবা শিষ্যেরা তার পরামর্শ চাইলে তিনি তাদের নিজেদের বুদ্ধিমতো কাজ করতে বলতেন, কারণ তিনি চাইতেন তারা যাতে তার অবর্তমানে স্বীয় বিচার বুদ্ধির সাহায্যে কাজ করতে পারেন। 1902 4 জুলাই শুক্রবার রাত 9:10 স্বামীজি বেলুড় মঠে নিজের ঘরে মহাসমাধি লাভ করেন। তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 5 মাস 24 দিন। স্বামীজির জীবনের সমস্ত ঘটনার কথা জানা এখনও সম্ভব হয়নি। তার রচনা ও বক্তৃতার অনেক কিছুই এখনও অনাবিষ্কৃত ও অপ্রকাশিত। আনন্দের বিষয়, অনেকেই আজ বিবেকানন্দ গবেষণায় রত। আশা করা যায় তাদের সমবেত এবং একক প্রচেষ্টায় ভবিষ্যতে স্বামীজি সম্পর্কে বহু নতুন তথ্য জানা যাবে। আর সঙ্গে সঙ্গে ভারত এবং পৃথিবীকে উত্তোলনের ক্ষেত্রে স্বামীজির যে ভূমিকা তাও স্পষ্ট হয়ে উঠবে। মনে রাখতে হবে, স্বামীজি শুধু ভারতের নন, সমগ্র জগতের নিপীড়িত মানবাত্মার জন্য তার আবির্ভাব। তাই শুধু আধ্যাত্মিক মুক্তি তার আলোচ্য বিষয় নয়। জীবনের যত সমস্যা মানুষকে বিব্রত করে, সব সমস্যার উপরেই তিনি আলোকপাত করেছেন। জীবনকে খণ্ড খণ্ডভাবে দেখেননি, সামগ্রিকভাবে দেখেছেন।
মানুষকে তিনি দেবতারূপে জ্ঞান করেছেন, তাই মানুষের কোনো দিকটাই তার কাছে অবহেলার মনে হয়নি। স্বামীজির মৌলিকতা চমকপ্রদ, তার চিন্তা যেমন ব্যাপক তেমনই গভীর। স্বামী বিবেকানন্দের সংক্ষিপ্ত জীবনীর দ্বিতীয় ও অন্তিম পর্ব এখানেই শেষ হলো। এই উপস্থাপনাটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং এই রকম ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।